বাংলা অনার্সের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত থাকে বেশ কয়েকটা উপন্যাস, এবং সেই উপন্যাসগুলোর মধ্যে একটা হচ্ছে হাঁসুলি পাখির রূপকথা। তো উপন্যাস পড়ার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের যেটা প্রধান সমস্যা সেটা হচ্ছে তাদের উপন্যাস পড়ার অনীহা, এবং সেটা কোনো কোনো ক্ষেত্রে বিষয়ের জন্য, কোনো কোনো ক্ষেত্রে ভাষার জন্য, আবার কখনো উপন্যাসের আয়তনের জন্য। হাঁসুলি পাখির রূপকথার ক্ষেত্রে যেটা কাজ করে সেটা হচ্ছে এই উপন্যাসটা যাদের নিয়ে লেখা হয়েছে সেই সমাজ ব্যবস্থা বা সেই লোকেরা আমাদের পরিচিত গণ্ডির বাইরে, তো এই জন্যে আমরা তাদের কথা পড়তে আগ্রহ বোধ করি না। এবং দ্বিতীয়ত হচ্ছে এই উপন্যাসটার বিস্তার, যেটা প্রায় 300 পাতার কাছাকাছি। তো এই জন্যে আমরা কী করি, উপন্যাসগুলো স্কিপ করে যাই। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো হাঁসুলি পাখির উপকথা নিয়ে, এবং যাতে তোমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হয়, পড়তে সুবিধা হয়। উপন্যাসটা কী বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে সেটাই মূলত বলার চেষ্টা করব। তাহলে চলো দেখা যাক হাঁসুলি পাখির উপকথা। উপন্যাসের ক্ষেত্রে যেটা মূলত সমস্যা হয় সেটা হচ্ছে যে যারা উপন্যাস পড়ো না সেক্ষেত্রে উপন্যাসের কোশ্চেনগুলো তো তোমরা পড়ে যাও, কিন্তু সবসময় কী হয় যে কোশ্চেনগুলো তোমরা রেডি করে যাচ্ছ সেই কোশ্চেনের মতোই কোশ্চেন পরীক্ষায় আসে না। তখন যেটা হয় যে অন্যরকম প্রশ্ন এলে তোমরা সেই প্রশ্নই লিখে দাও, তাতে ঠিকঠাক আশানুরূপ মার্কস পাওয়া যায় না। হ্যাঁ, এবং উপন্যাস না পড়লে একটা যেটা সমস্যা হয়, এখান থেকে প্রচুর শর্ট কোশ্চেন আসে যেগুলোতে কিন্তু বেশ ভালো একটা মার্কস ক্যারি করা যায়। তো উপন্যাস না পড়লে সেটাও করা যায় না। তো তার থেকে ভালো উপন্যাসটা পড়ে নেওয়া। কিন্তু যখন উপন্যাসটা পড়তে অসুবিধা হচ্ছে, তাহলে দেখো হাঁসুলি পাখির উপকথার ক্ষেত্রে প্রথমে জেনে নেওয়া যাক যে এই উপন্যাসটা কিসের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। উপন্যাসটার টাইম ফ্রেমটা যদি তুমি দেখো তাহলে দেখবে এই উপন্যাসের শেষে একটা বন্যার কথা বলা হয়েছে, যে বন্যাটা হচ্ছে 1943-এ, মানে 1350 বঙ্গাব্দ নাগাদ। তো এই বন্যাটার দিয়ে উপন্যাসটা শেষ হচ্ছে, তার মানে এই উপন্যাসটার টাইম ফ্রেম 1947-এর আগে, 1943-এর একটু আগে, ঠিক আছে, স্বাধীনতা পূর্ববর্তী সময়। এবং এই উপন্যাসের প্রেক্ষাপট কোনটা, এই উপন্যাসের পরিবেশ কোনটা, এখানে ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় শুরুতেই খুব বিশদভাবে সেটা বলেছেন, সেটা হচ্ছে বীরভূম। তোমরা যারা বোলপুরে গেছো তোমরা কোপাই নদী নিশ্চয়ই দেখেছো। তো কোপাই নদীর মাঝামাঝি একটা জায়গা যেখানে কোপাই নদী হাঁসুলির মতো একটা বাঁক নিয়েছে, সেই বাঁকে হচ্ছে বাঁশবাদী গ্রাম। হ্যাঁ, সেখানে মোটামুটি 250 বিঘা জমিতে ঘর 30 কাহারের বাস। তো কাহার হচ্ছে তারা যারা পেশাগতভাবে পালকি বাহক। তো স্বাধীনতার আগে আগে বুঝতে পারছো, যখন জমিদারি প্রথা সেভাবে নেই, যখন পালকির ব্যবহার কমে আসছে, তখন কাহারদের পূর্ববর্তী যে পেশা মানে পালকি বাওয়া সেটার রেওয়াজও নেই। তাই তখন তারা কেউ কেউ কৃষিজীবী, কেউ কেউ অন্য জায়গায় কাজ করতে যাচ্ছে। মানে তাদের কাছাকাছি আর চন্দনপুর বলে একটা জায়গা আছে, আসলে চন্দনপুর, ওটা তারা চন্দনপুর বলে। তো চন্দনপুরে কেউ কেউ কাজ করতে যাচ্ছে। তো এইরকম একটা পরিবেশ, এই সিচুয়েশনের উপর বেস করে লেখা হচ্ছে হাঁসুলি পাখির উপকথা, মূলত কাহারদের জীবনযাত্রা নিয়েই। তো এবং এখানে একটা ট্রান্সফরমেশন দেখানো হচ্ছে। ট্রান্সফরমেশন বলতে তোমরা যারা মহেশ পড়েছো তারা দেখবে যে মহেশে গফুর শেষ অবধি কোথায় চলে গেল, চটকলে কাজ করতে চলে গেল গ্রাম ছেড়ে। হ্যাঁ, তো আমাদের 19-20 শতক ধরে এই ট্রান্সফরমেশনটা ঘটেছে। তখন প্রচুর মানুষ গ্রাম থেকে শহরে চলে যাচ্ছে জীবিকার সন্ধানে। তার কারণ এর আগে কি হয়েছে, এর আগে ইংরেজ সভ্যতার শুরু মানে আমাদের ঔপনিবেশিক যুগ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের অর্থনৈতিক কেন্দ্র, আমাদের রাজনৈতিক কেন্দ্র, আমাদের সামাজিক কেন্দ্র বা আমাদের জীবনের সার্বিক কেন্দ্রই প্রতিস্থাপিত হয়েছে গ্রাম থেকে শহরে। তার ফলে কি হয়েছে, এটা শুধুমাত্র গ্রাম থেকে শহরের দিকে একটা পরিবর্তন নয়, এই পরিবর্তনটাকে আমরা বলি সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রের দিকে পরিবর্তন। সামন্ততন্ত্র মানে হচ্ছে কৃষিভিত্তিক অর্থনীতি, আর ধনতন্ত্র মানে হচ্ছে যে তোমার পুঁজিবাদ যেটাকে বলা হয় সেটা। তো এছাড়াও আরও এটাকে ব্যাখ্যা করা যায় পুরনো এবং নতুনের দ্বন্দ্ব দিয়ে, নবীন এবং প্রবীণের দ্বন্দ্ব দিয়ে, সে সব কিছুই হাঁসুলি পাখির উপকথায় এসেছে। তো এখনও খুব ধোঁয়া ধোঁয়া লাগছে বুঝতে পারছি। তার আগে একটু উপন্যাসটা নিয়ে আরেকটু বলার আগে আমি চাইব উপন্যাসে যে চরিত্রলিপি রয়েছে, যারা রয়েছেন উপন্যাসে, যে চরিত্রটার উপর কেন্দ্র করে উপন্যাসটা, তো তাদের বিষয়ে একটু জেনে নিতে। ঠিক আছে, তাহলে দেখে নাও যে উপন্যাসে কোন কোন চরিত্ররা রয়েছে, কারা উপন্যাসে গুরুত্বপূর্ণ। চরিত্র চিত্রণের ক্ষেত্রে উপন্যাসিক এই উপন্যাসে 3টে প্রজন্মকে ধরেছেন। 3টে প্রজন্মের মধ্যে সবচেয়ে প্রবীণ যিনি, তিনি হচ্ছেন সুজাত। সুজাতকে তোমরা বলতে পারো আমাদের বাড়িতে একজন প্রবীণ থাকেন, যিনি আমাদের নিয়ম নীতিগুলো, আমাদের আচার আচরণ বা আমাদের সংস্কারগুলো আমাদেরকে জানান, কোনো নির্দেশ দেন ইত্যাদি, মানে যিনি সবটা জানেন, আবহমান সংস্কৃতি সম্পর্কে জানেন, পরম্পরা সম্পর্কে জানেন। সুজাত হচ্ছে তেমন একজন বৃদ্ধা। তিনি এখন কাজ করতে পারেন না, তিনি নিজে
যেটুকু পারেন সেটুকু করেন। তার কারণ হাঁসুলিবাকে মানে বাঁশবাদী যে গ্রাম, তাদের গ্রামের নাম বাঁশবাদী, তো বাঁশবাদীতে কেউ বসে বসে খায় না। হ্যাঁ, সে সবাই যতটা পারে ততটা করে। তো সুচাঁদ সেরকম পরের জমিতে কাজ করে, কোথাও শাক পাতা তুলে তার দিন গুজরান হয়। তো সুচাঁদের পরবর্তী প্রজন্ম হচ্ছে সুচাঁদের মেয়ে বসন্ত, এবং তার পরবর্তী প্রজন্ম হচ্ছে পাখি। এই তিনটের প্রজন্ম। তো বসন্তের যে প্রজন্ম, তো সেখানে একজন হচ্ছে বনোয়ারি, এবং বনোয়ারির স্ত্রীর নাম হচ্ছে গোপালীবালা। গোপালীবালার পাশাপাশি বনোয়ারির জীবনে আরেকজন নারী আছে যার নাম হচ্ছে কালশশী। কালশশী হচ্ছে বনোয়ারিদের পাড়ার নাম হচ্ছে কাহারপাড়া, আর কালশশী হচ্ছে আটপৌড়ে পাড়ার মেয়ে। তো উপন্যাসে তোমরা দেখবে যে এই কাহারপাড়া এবং আটপৌড়ে পাড়ার মধ্যে একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছে। কীরকম? এরা দুজনেই হচ্ছে কাহার, মানে এদের দুজনেরই পেশা হচ্ছে পালকি বহন করা, কিন্তু কাহাররা হচ্ছে, কাহারদের মানে এই বনোয়ারিদের বলা হচ্ছে কোষকেঁধে। কোষকেঁধেটা হচ্ছে আসলে ক্রোশকেঁধে, মানে বনোয়ারির যে বাবা ছিল বা বনোয়ারির যে পূর্ববর্তী প্রজন্ম ছিল, তারা এক পালকি এক কাঁধে বয়ে নিয়ে এক ক্রোশ পথ যেতে পারত, এই জন্য ওদের নাম হয়েছে কোষকেঁধে। এবং আর যে আটপৌড়ে পাড়া, তারা হচ্ছে অষ্টপ্রহরী, অষ্টপ্রহরের প্রহরী, এই জন্য তাদেরকে বলা হয়েছে আটপৌড়ে। তো এদের নিয়ে কাদের প্রতিপত্তি বেশি, কাদের সমাজে বেশি জোর ইত্যাদি নিয়ে এদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিলই আর কি। তো যাই হোক, এই জন্যে দুটো পাড়ার দ্বন্দ্বের জন্য কালশশীর সঙ্গে বনোয়ারির বিয়ে হতে পারেনি, কিন্তু বনোয়ারির কালশশীর প্রতি একটা অনুরাগ থেকেই গেছিল। এছাড়াও বনোয়ারির জীবনে আরেকজন নারী পরবর্তীকালে আসবে, সে হচ্ছে সুবাসী। তো যেটা নিয়ে করালির সঙ্গে পরবর্তীকালে তার দ্বন্দ্ব হবে, তার কারণ সুবাসী বনোয়ারির সমবয়স্ক একদমই নয়, সে হচ্ছে বনোয়ারির পরবর্তী প্রজন্মের একজন মেয়ে। গ্রামে আগেকার দিনে এরকম ব্যাপার স্যাপারগুলো হতো, এই অসমবয়সে বিয়ে, এটা করালি মেনে নিতে পারেনি। তো এই হচ্ছে বনোয়ারি, এবং বনোয়ারির আরেকটা পরিচয় হচ্ছে বনোয়ারি হচ্ছে কাহারপাড়ার মাতব্বর, মানে কাহারপাড়ার দণ্ডমুণ্ডের কর্তা সে, কাহারপাড়ার সকলের ভালো মন্দ ইত্যাদি সেই বিচার করে। এবং তার যে বন্ধুবান্ধব রয়েছে, মানে তার সমবয়সী যারা রয়েছে, যেমন প্রহ্লাদ রয়েছে, রতন রয়েছে, তারা বনোয়ারিকে মান্য করে। এবং বনোয়ারিকে মান্য করার কারণ একটা হচ্ছে যে বনোয়ারির ক্ষমতা। আগেকার দিনে কি হতো, মানে যেমন বনের পশুরাজ আমরা বলি সিংহকে, কেন বলি? তার কারণ সিংহ বনের সমস্ত পশুর থেকে ক্ষমতাবান। তো কাহারপাড়ার মধ্যে সবচেয়ে বেশি ক্ষমতাশালী পুরুষ হচ্ছে বনোয়ারি, তাই জন্য বনোয়ারি কাহারপাড়ার মাতব্বর। এছাড়া এর পরবর্তী প্রজন্মে, মানে বনোয়ারির পরবর্তী প্রজন্মে আছে করালি। করালি এই উপন্যাসের নায়ক, তো মানে নায়ক চরিত্র বলা যেতে পারে করালিকে। তো বনোয়ারিকেও বলা যায়। এই দুজনের মধ্যে দ্বন্দ্ব আছে, এটা নিয়ে একটা প্রশ্ন আসে, নায়ক বিচার, কে নায়ক, বনোয়ারি না করালি? তো করালি ছোট থেকে তার বাবা মা নেই, সে নিজের মতো করে বড় হয়েছে। করালি চরিত্রটাকে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে করালি যুক্তিবাদী, সে বিজ্ঞান মনস্ক, সে এতদিনকার যে সংস্কার, যে রীতিনীতি বা যে আচার আচরণ যেগুলো তাদের মান্য করতে হয় সেগুলো সে মানে না, নিজের মতো চলে। হ্যাঁ, তো সেই করালি প্রথম আসে এবং নিয়ম ভাঙে। এবং করালিদের প্রজন্মের মধ্যে রয়েছে পাখি, সুচাঁদের নাতনি, রয়েছে নসুবালা, সে সম্পর্কে বনোয়ারির ভাই হয়, সে একটু অন্যরকম চরিত্র। এছাড়া রয়েছে নটবর, রয়েছে রতনের ছেলে নটবর। হ্যাঁ, এদের নিয়েই গড়ে উঠেছে এই উপন্যাসের চরিত্র। এবং এরা ছাড়াও উপন্যাসে অনেক আরও চরিত্র রয়েছে, কিন্তু উপন্যাসের ক্ষেত্রে এরা প্রধান ভূমিকা পালন করছে, এবং মানে উপন্যাসের কাহিনীতে এদের ভূমিকাই প্রধান। তো উপন্যাসে আর কি বিষয় আসছে এই চরিত্রগুলোকে কেন্দ্র করে, মানে উপন্যাসটা গড়ে উঠছে কী বিষয় নিয়ে, এবার সেটাই বলি। এই উপন্যাসের পুরোটা জুড়েই বনোয়ারি এবং করালির একটা দ্বন্দ্ব তোমরা দেখতে পাবে, এবং এই দ্বন্দ্বটা হচ্ছে গ্রাম এবং শহরের দ্বন্দ্ব, মিথ এবং রিয়েলিটির দ্বন্দ্ব, সামন্ততন্ত্র বনাম ধনতন্ত্রের দ্বন্দ্ব, ঠিক আছে, বা নতুন বনাম পুরনোর দ্বন্দ্ব। তো এই দ্বন্দ্বগুলো নিয়ে অনেক সময় প্রশ্ন আসে, কিন্তু এগুলো সবই একই রকম। কেমন ধরো, মানে কেন এই দ্বন্দ্বটা হচ্ছে, তার কারণ বনোয়ারি এই যে আবহমানকালের সংস্কারগুলো রয়েছে, এতদিনকার যে সমস্ত রীতি রেওয়াজগুলো তারা জেনে এসেছে, সেগুলো তারা মান্য করতে চায় বিনা প্রশ্নে, এবং অন্যকে মানাতে চায়। আর করালি সব কিছুর বিরুদ্ধে প্রশ্ন করে। যেমন এই উপন্যাস যখন শুরু হচ্ছে তখন একটা শীষের শব্দ রয়েছে, যে হঠাৎ করে শীষ উঠেছে এবং সবাই সেটা নিয়ে ভীষণ সন্ত্রস্ত, কিন্তু করালি ভয় পাচ্ছে না, সে জানতে চাইছে যে এর কারণটা কী। এবং খুঁজতে খুঁজতে সে একদিন একটা চন্দ্রবোড়া, বিশাল একটা চন্দ্রবোড়া সাপকে মেরে আনছে, এবং প্রমাণ করে দিচ্ছে যে এটা কোনো অলৌকিক জিনিস নয়, এটার কারণেই শীষ উঠছিল। কিন্তু তখন বনোয়ারিরা বলছে এটাই কর্তা বাবার বাহন, কর্তা বাবা এটার মাথায় চড়ে ভ্রমণ করেন। তো এইভাবে তাদের একদম রুটের মধ্যে ঢুকে গেছে সংস্কার। কিন্তু করালি একজন আধুনিক মানুষ, আধুনিকতার যে সমস্ত চিহ্নগুলো রয়েছে, যেমন যুক্তিবাদ,
বিজ্ঞান মনস্কতা বা ব্যক্তি স্বাতন্ত্র্য, এই সব কটাই করালির মধ্যে ভীষণ প্রখর। তো করালি প্রশ্ন করে। আরেকটা করালির সাথে বনোয়ারিদের পার্থক্য আছে, সেটা হচ্ছে যে বনোয়ারিরা একটা সামন্ততান্ত্রিক পরিবেশের মধ্যে রয়েছে, তারা বাইরে যেতে চায় না। কিন্তু করালি সে ধনতান্ত্রিক একটা পরিবেশে রয়েছে, কারণ সে চন্দনপুরে গিয়ে কাজ করে। তো এটাতেও বনোয়ারিদের ভীষণ আপত্তি, তার কারণ ওদের পিতৃপুরুষরা বলে গেছে যে চন্দনপুরের ওখানে নাকি যেতে নেই, কারণ তারা এতদিন ধরে যেই জায়গার মধ্যে রয়েছে তারা তার মধ্যেই থাকতে চায়, সেখান থেকে তারা বেরোতে স্বচ্ছন্দ বোধ করে না। কিন্তু করালি সেরকম নয়। তো করালি যেহেতু রেল স্টেশনে কাজ করে, রেল লাইনে কুলির কাজ করে, তো সেহেতু তার হাতে একটা কাঁচা পয়সা আসে, ফলত তার যে সুখ স্বাচ্ছন্দ্যগুলো রয়েছে, যে তার জীবনের যে চাহিদাগুলো রয়েছে সেগুলো সে পূরণ করতে চায়। বনোয়ারিদের হাতে কাঁচা টাকা নেই, এই জন্যে করালি কোঠা বাড়ি তোলে, এবং সেটা নিয়েও তাদের আপত্তি, তার কারণ কাহারপাড়ায় কোঠা বাড়ি তুলতে নেই। কাহারপাড়ায় জমিদারদের কাছেই, তাদের আন্ডারেই মাথা নত করে থাকতে হয়, তাদের কাছে, তাদের আন্ডারে কাজ করতে হয়। তো সেখানকার মেয়েদের সতীত্বের তো মূল্য আছে বনোয়ারি মনে করে, কিন্তু সেখানকার মেয়েদের সতী থাকতে নেই, তাহলে বড় মানুষদের পাপ গ্রহণ করবে কে? এইরকমই তাদের সমস্ত আচার বিচার, সংস্কার, তাদের মনোভাব। তো এগুলোর বিরুদ্ধে নিরন্তর প্রশ্ন করতে থাকে করালি, এবং এই কারণে বনোয়ারি করালিকে বাঘ বানাতে চায়। বনোয়ারির করালির প্রতি একটা অপত্য স্নেহ আছে, কারণ বনোয়ারি মনে করে এই ছেলেটাই কাহারপাড়াকে বাঁচাতে পারবে। করালি যে কাহারপাড়াকে ভালোবাসে না তা কিন্তু নয়, তার কারণ তোমরা দেখতে পাবে যে যখন বৃষ্টি আসে, করালি গুড় বাঁচানোর জন্য বনোয়ারিদের যে গুড় জাল দেওয়া হচ্ছিল তার জন্য ত্রিপল নিয়ে আসে, বনোয়ারির দরকার পড়লে তাকে গাঁইতি এনে দেয়, তাকে মানতে চায়, কিন্তু আবার তাদের বিরুদ্ধে বিদ্রোহও করে, কারণ অন্যায়কে করালি কখনোই মানতে পারে না। তো এই কারণে বনোয়ারি এবং করালির মধ্যে একটা দ্বন্দ্ব চলতে থাকে, এবং সেটা একটা চূড়ান্ত জায়গায় পৌঁছায় সুবাসীকে কেন্দ্র করে। সুবাসীকে ছিনিয়ে নেয় করালি, এবং সুবাসীও করালির প্রতি আসক্ত ছিল, এবং করালিও বনোয়ারির এই বিবাহটাকে মেনে নিতে পারেনি। তো করালি সুবাসীকে ঘরে নিয়ে আসে, এবং তার জন্য পাখি আত্মহত্যা করে, করালির যে বউ সে আত্মহত্যা করে। এছাড়াও আরও বিভিন্ন কারণে বনোয়ারি এবং করালির সংঘাত একটা চূড়ান্ত রূপ নেয় যখন দুজনের একটা দ্বন্দ্বযুদ্ধ হয়, এবং বনোয়ারি স্বাভাবিকভাবেই তাতে পরাজিত হয়, এবং এই পরাজয়টা বনোয়ারির অন্তিম পরাজয় বলা যায়। এরপরে উপন্যাসে করালি নায়কের জায়গায় চলে আসে, এবং করালি কাহারপাড়াকে চন্দনপুরে নিয়ে যায়। সবাই সেখানে চলে যায়, কারণ সেখানে টাকা আছে। বাঁশবাদি গ্রাম উজাড় হয়ে যায়, এবং দেখা যায় যে একটা বন্যার পরে সারা বাঁশবাদি জুড়ে শুধু বালি আর বালি, কেউ কোথাও নেই। তারপরে অনেক দিন পরে দেখা যায় যে আবার করালি সেই বাঁশবাদি গ্রামে ফিরে এসছে, সে বালি খুঁড়ছে, সে আবার নতুন করে কাহারপাড়া বসাতে চায়। এরকম একটা নতুন স্বপ্ন দিয়ে, দিন বদলের স্বপ্ন দিয়ে, বা সেই পুরনোকে ফিরিয়ে আনার স্বপ্ন দিয়ে উপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উপন্যাস শেষ করেন। কিন্তু এটা কতটা বাস্তবসম্মত এটা নিয়ে একটা বিতর্ক আছে, কিন্তু এটা উপন্যাসিকের দৃষ্টিভঙ্গি, তিনি সদর্থকভাবে দেখেছেন এটাকে। তো এই হচ্ছে মোটামুটি হাসিলবাগের উপকথার কাহিনী। এই আলোচনা খুব একটা স্থূল বা মোটা দাগের আলোচনা, কারণ এভাবে একটা উপন্যাসকে জাজ করা যায় না, আরও গভীরভাবে, আরও নিবিড়ভাবে পড়া উচিত। কিন্তু যারা একটা উপন্যাস পড়তেই আগ্রহ বোধ করছো না, তাদের কাছে আমার মনে হলো যে বিষয়টা অন্তত বলা যাক। তো বিষয় শুনে কি মনে হচ্ছে যে এটা পড়ার মতো কিছু না, বা এটা খুব খুব বিরক্তিজনক কিছু? সেরকম কিন্তু নয়। তোমরা যদি উপন্যাসটা একটু ভালো করে পড়ো, একটু ধৈর্য ধরে পড়ো, দেখবে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, ঠিক আছে? এবং এটা খুব খুব পুরনো দিনের এরকম নয়, এবং এটা আমাদের বাংলাদেশের সার্বিক ক্ষেত্রে এটা ঘটেছিল। এই নগরায়ন বলো, বা তুমি যে এখন ধনতন্ত্রের যে পুঁজিবাদের যে সময়টা নতুন করে এলো, এবং আমাদের একটা অর্থনৈতিক ট্রান্সফরমেশন ঘটলো, একটা রাজনৈতিক ট্রান্সফরমেশন ঘটলো, সেটা সার্বিক ক্ষেত্রেই ঘটেছিল, যার একটা উদাহরণ হয়ে আছে এই বাঁশবাদী। এবং মিথ রিয়েলিটি দ্বন্দ্ব এটা বলা হলো না, কারণ ভুলে গেলাম। সেটা হচ্ছে যে মিথ মানে হচ্ছে এই বনোয়ারিদের যে এতদিনকার যে সংস্কারগুলো, যেটা তাদের একদম রক্তে রক্তে ঢুকে গেছে, হ্যাঁ, সেখানে যে করালি আঘাত করছে, করালির যে বাস্তবসম্মত যে চেতনা, সেটা দিয়ে যে করালি সেখানে আঘাত করছে, এটা হচ্ছে করালির রিয়েলিটি, আর বনোয়ারিদের এটা হচ্ছে মিথ, এবং এটাই ছিল মিথ রিয়েলিটির দ্বন্দ্ব। তো সবকটা প্রশ্নই কিন্তু এই ওরিয়েন্টেডই হয়। তো তোমরা যদি একটু ভালো করে পড়ো, মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার পেজে জানাও, এখানে দেখো পেজটার দেওয়া আছে, পেজের ঠিকানাটা বা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো পেজে জানাও তোমাদের কোনো প্রশ্ন থাকলে, তোমরা যদি এটা নিয়ে আরও ডিটেল কোনো এপিসোড চাও সেটা জানাও। সবটাই ডিপেন্ড করছে তোমাদের রেসপন্সের ওপর, তোমরা কীভাবে রেসপন্স করছো তার ওপর। তাহলে তোমাদের যারা কমিউনিটিতে আছে, তোমাদের সঙ্গে বন্ধুবান্ধব, তাদেরকে এটা প্লিজ শেয়ার করো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, তার কারণ আমি এরকমই অনেক এপিসোড নিয়ে আসবো তোমাদের কাজে লাগার মতো ভবিষ্যতে। তাই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর জানাও কোনো অসুবিধা হলে আর কী বিষয় নিয়ে তোমরা চাইছো এপিসোড হোক বা আমি আলোচনা করি, ঠিক আছে? তাহলে আজকে এখানেই শেষ করছি।
দেখা হবে পরের এপিসোডে। থ্যাংক ইউ।